ইরানের সাথে আবার আলোচনায় আগ্রহী যুক্তরাষ্ট্র। নজর ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে যুদ্ধ শুরুর চাপ এড়াতে পারবে কি ওয়াশিংটন? পশ্চিম তীরে অবৈধ বসতি গড়া ইহুদিদের তাণ্ডব, ফিলিস্তিনি গ্রামগুলোয় হাহাকার, কার ফায়দার স্বার্থে বাড়ছে নির্মমতা? ভারত সীমান্তে সেনা ঘাঁটির শক্তি বাড়াচ্ছে চীন, ধরা পড়ল স্যাটেলাইট ছবিতে। গোপনে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে কি দুই পরাশক্তি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান যুদ্ধ আপাতত স্থগিত হওয়ায় গুঞ্জন চলছে আবার আলোচনার টেবিলে সমঝোতার সম্ভাবনা নিয়ে। এই যুদ্ধের অন্যতম খেলোয়াড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন শান্তি আলোচনায় আগ্রহের কথা। সদ্য প্রকাশিত এক জরিপ বলছে আমেরিকার 2/3 নাগরিকই চান না ইরান যুদ্ধ আর চলুক। এমন অবস্থায় ইরান যুদ্ধের নেপথ্য কারিগর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর শান্তিকামীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ঘুরপাক খাচ্ছে অজানা আশঙ্কা। আবারও কি ইরানে হামলা হবে? ধ্বংসের পথে হাঁটবে যুক্তরাষ্ট্র? নেতানিয়াহুর কূটকৌশলে হার মানবেন কি ট্রাম্প? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। মার্কিন বাহিনীর তাণ্ডব দেখা ইরান যখন গত কিছুদিন ধরে শান্ত, তখন যুক্তরাষ্ট্রের ঝটিকা সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফর যে হালকাভাবে দেখার সুযোগ নেই তা বুঝতে বেশি পেছনে যেতে হবে না। মাত্র 5 মাস আগে ফেব্রুয়ারির শেষে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন যুদ্ধবাজ এই নেতা, যার ফলাফল 28 ফেব্রুয়ারি তেহরানে হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে মার্কিন বাহিনী। শুরু হয় তোলপাড় ফেলা ইরান যুদ্ধ। এবারও ইরানের সাথে সমঝোতা আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রহ দেখানোর পরপরই নেতানিয়াহুর এই সফরের উদ্দেশ্য কি? ট্রাম্পকে আবারও টেনে যুদ্ধে নামাতে চাচ্ছেন কি? ইরানের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্রের রচনা হবে কি ট্রাম্প নেতানিয়াহু বৈঠকে? ইরানের সাথে সবশেষ সমঝোতা চুক্তি ভেঙে টানা 13 দিন হামলা চালানোর পর আপাতত মার্কিন বাহিনীর সামরিক অভিযানে বিরতি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ইরানের সাথে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই হামলা বন্ধ করেছেন। একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে ইরানের সাথে গভীর আলোচনা চলছে বলেও দাবি করেন। তবে কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হলে আবারও ইরানের সামরিক অভিযান শুরুর হুমকি দিয়েছেন। আমরা ইরানের নেতৃত্ব ধ্বংস করে দিয়েছি। তাদের ড্রোন ও মিসাইল তৈরির ক্ষমতার বেশিরভাগই ধ্বংস করে দিয়েছি। তাদের ড্রোন তৈরির হার কমে গিয়ে এখন মাত্র 7% দাঁড়িয়েছে। আর এখন তারা আমাদের সাথে চুক্তি করার বিষয়ে কথা বলছে। কিন্তু আমরা যদি কঠোর না হতাম তাহলে কোনো আলোচনাই হতো না। এই মুহূর্তে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। দেখা যাক এর ফল কি হয়। মার্কিন প্রেসিডেন্ট ইরানের সাথে আলোচনা চালিয়ে যাবেন নাকি মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্ররোচনায় পড়ে আলোচনা ভেস্তে দিয়ে সামরিক অভিযান শুরু করবেন তা এখনো অনিশ্চিত। ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্তহীনতায় ভুগলেও এই যুদ্ধে সমর্থন নেই বেশিরভাগ মার্কিনীর। সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতি 3 জন মার্কিন নাগরিকের 1 জন চান ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলুক। এদিকে ইরানের সামরিক বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ করলেও হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বহাল রেখেছে ট্রাম্প প্রশাসন। অবরোধ এড়িয়ে ইরানের দিকে এগুনোর চেষ্টা করা জাহাজে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। জাহাজগুলোর গতিপথ পরিবর্তনেও বাধ্য করা হচ্ছে। হরমুজ প্রণালীতে ইরান অভিমুখী জাহাজে হামলা চালিয়ে অস্থিতিশীলতা বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের প্রধান সামরিক কমান্ড খাতাম আল আনাবিয়ার সদর দপ্তর। এতে যে কোনো সময় নতুন করে পাল্টাপাল্টি সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। চলমান অস্থিতিশীলতার মাঝে হরমুজ প্রণালীতে সার্ভিস ফি দিয়ে নিরাপদ ও যৌথ ব্যবস্থাপনার জন্য ইরানকে একটি আঞ্চলিক ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। প্রস্তাবটি কার্যকর হলে ইরান আর একা এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণ করতে পারবে না। ইরান আমেরিকা পাল্টাপাল্টি হামলা বন্ধ থাকলেও লড়াই চলছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী আর সৌদি আরবের মধ্যে। সোমবার সৌদির আবাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকায় তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছেন হুথি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। সৌদি ও হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলেও ইরান আমেরিকা হামলা বন্ধের সুযোগে
ইয়েমেন উপকূলবর্তী গুরুত্বপূর্ণ জলপথ বাব আল মান্দ দিয়ে বেড়েছে জাহাজ চলাচল। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এবারের আমেরিকা সফর খুব একটা সুখকর হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের আগে খোদ রাজধানী ওয়াশিংটনের রাজপথে শুধু নয়, একেবারে হোয়াইট হাউসের সামনে হয়েছে বিশাল বিক্ষোভ কর্মসূচি। যুদ্ধাপরাধের হামলায় হুলিয়া থাকা নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির কাছে হস্তান্তরের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। নেতানিয়াহুকে গ্রেফতারের দাবিতে এবার রাজপথে খোদ মার্কিনিরাই। হোয়াইট হাউসের ঠিক সামনে যেন এক উত্তাল সমুদ্র। চারদিকে উঠছে বিশালাকার ফিলিস্তিনি পতাকা। ঢাকঢোল আর ড্রামের কানফাটা আওয়াজে কেঁপে উঠছে ওয়াশিংটন ডিসির রাজপথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক হাই ভোল্টেজ বৈঠকের ঠিক আগেই যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে শুরু হয়েছে এই অভূতপূর্ব বিক্ষোভ। সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আর স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে হোয়াইট হাউসের চারপাশ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মার্কিন সফরকে ঘিরে সেখানে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের মূল দাবি একটাই, অবিলম্বে ফিলিস্তিনে রক্তপাত বন্ধ করতে হবে এবং নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতের কাছে সোপর্দ করতে হবে। ওয়াশিংটনের রাজপথে ব্যানার হাতে দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীদের চোখে মুখে ছিল ক্ষোভ আর উদ্বেগের স্পষ্ট ছাপ। বিক্ষোভে অংশ নেওয়া 40 বছর বয়সী আন্দোলনকারী জয়ী মার্কিন সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন। নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানান তিনি। প্রথমত, বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। আমাদের দেশে তার কোনো স্থান নেই। তার একমাত্র জায়গা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত এবং কারাগার। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে, আর আমি চাই না আমার ট্যাক্সের টাকা এমন কাউকে রক্ষা করতে ব্যবহার করা হোক। মার্কিন সরকারের উচিত আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মেনে নেওয়া এবং নেতানিয়াহুকে গ্রেফতার করা। ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালানোর পেছনে প্রধান কারিগর হিসেবে তার অপরাধের দায়বদ্ধতা নিশ্চিত করতে তাকে আন্তর্জাতিক আদালতের হাতে তুলে দেওয়া হোক। বিক্ষোভের পরিবেশ কেবল খুবই সীমাবদ্ধ ছিল না, এতে ছিল ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি গভীর ভালোবাসা ও সংহতি। হাতে ফ্রি গাজা ব্যানার নিয়ে দাঁড়ানো 45 বছর বয়সী ফাতেমে আবেগাপ্লুত কণ্ঠে নিজের অনুভূতি ব্যক্ত করেন। ফিলিস্তিনের প্রতিটি মানুষের জন্য আমাদের হৃদয় কাঁদছে। আমরা এখান থেকে আমাদের ভালোবাসা ও প্রার্থনা পাঠাচ্ছি। আজ হোক বা কাল আপনার বিচার হবেই। যে অপরাধ আপনারা করেছেন তা থেকে রেহাই পাবেন না। এটা শুধু সময়ের ব্যাপার। আপনাদের দুজনের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। উল্লেখ্য, 2024 সালে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। যদিও ইসরায়েল এই আদালতের এখতিয়ার অস্বীকার করেছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই সাফ জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের অবস্থানকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। তা সত্ত্বেও হোয়াইট হাউসের সামনে নিরাপত্তা বেষ্টনী ও কড়া পুলিশি পাহারা উপেক্ষা করেই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। ইমরান মাহমুদ, বাংলাভিশন। মুসলিম জনবসতিতে ধ্বংস আর হত্যা ছাড়া যেন স্বস্তি পান না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অভিযোগ ভুল প্রমাণের সুযোগও আর রাখলেন না তিনি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে লেবাননে বেপরোয়া হামলা থামালেও এবার তার উস্কানিতে নতুন করে দখল, হত্যা আর উচ্ছেদের তাণ্ডব চলছে ফিলিস্তিনের পশ্চিম তীরে। বরাবরের মতো এই ঘৃণ্য বর্বরতার হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী উগ্রপন্থী ইহুদিরা। এবার কোন উদ্দেশ্যে, কার স্বার্থের বলি হচ্ছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। দৃশ্যটি ফিলিস্তিনের পশ্চিম তীরের। নিজেদের বসতভিটা, পশু পাখির খামার, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনায় বহিরাগতদের আগুন দেয়া আর পুড়ে যাওয়া দেখার মতো নির্মম যন্ত্রণার সাক্ষী হচ্ছেন ফিলিস্তিনিরা। অসহায় দৃষ্টিতে সব ছারখার হতে দেখা ছাড়া যেন কিছুই করার নেই। এমন তাণ্ডবের মূল হোতা পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী উগ্রপন্থী ইহুদিরা। গ্রামের পর গ্রামে নজিরবিহীন এই বর্বরতায় মুহূর্তেই নিঃস্ব হচ্ছে ফিলিস্তিনি পরিবারগুলো। দখল হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম ধরে সেখানে বসবাস করা ফিলিস্তিনিদের জমি, সহায় সম্বল, সবকিছু। প্রতি রাত যেন আতঙ্কের এক একটি উপাখ্যান। অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে সদল বলে ঢুকছে উগ্র ইহুদিরা। চলছে নির্বিচারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ আর গুলি। বাদ নেই অবলা পশু পাখি,
নির্মম কায়দায় হত্যার মতো পৈশাচিক কাণ্ড। পশ্চিম তীরে বর্বরতার মাত্রা আচমকা এমন পর্যায়ে যাচ্ছে কেন? নতুন কোনো চক্রান্ত বাস্তবায়নের পথে হাঁটছেন কি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? ইরান ও আমেরিকার চাপে অনেকটা বাধ্য হয়ে লেবাননে বেপরোয়া হামলা থেকে পিছু হটেছেন গণহত্যাকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মুসলিমদের রক্ত ছাড়া যার এক মুহূর্ত বসে থাকার নজির নেই, সে কি আর এভাবে থামলে চলে? লেবাননের হামলা থামালেও নজর দিয়েছেন সীমান্তের অপর প্রান্তে। ফিলিস্তিনিদের ভিটে মাটি থেকে নতুন করে উচ্ছেদ আর হত্যার জন্য উস্কে দিয়েছেন পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের, যার নির্মম শুরুটা হয় অধিকৃত পশ্চিম তীরের তাল গ্রামে। সেখানে ইসরায়েলি সেনাদের ছত্রছায়ায় উগ্র ইহুদিরা হামলা শুরু করলে প্রতিরোধ গড়ে ফিলিস্তিনিরা। গোলাগুলিতে নিহত হয় 4 ফিলিস্তিনি আর 2 ইসরায়েলি সেনা। এতে পশ্চিম তীরে তাণ্ডব আরও ভয়াবহ আকার নেয়। হামলা হয় আশেপাশের অন্যান্য ফিলিস্তিনি গ্রামেও। পুড়িয়ে দেয়া হয় বাড়িঘর, ফসল, খামার। বাদ পড়েনি মসজিদও। পরিকল্পিত এই ঘটনায় সৃষ্ট সুযোগ লুফে নিয়ে নতুন করে অভিযান পরিচালনা ও দখলদারিত্বের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর ধারাবাহিকতায় সন্ত্রাসবাদ দমনের অজুহাতে পশ্চিম তীরে চলছে ব্যাপক ধরপাকড়। গ্রেফতার করা হয়েছে 1.5 শতাধিক ফিলিস্তিনিকে, বন্ধ করা হয়েছে পশ্চিম তীরের প্রবেশপথ, এমনকি বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। এমন অবস্থায় দিনরাত 24 ঘন্টায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পশ্চিম তীরের বাসিন্দারা। গোটা ফিলিস্তিনের অস্তিত্ব আজ হুমকির মুখে। আমরা অন্য কোথাও যেতে চাই, দক্ষিণে বা উত্তরে। কোথাও যাওয়ার মতো নিরাপদ জায়গা নেই। এর সমাধান কি আমরা জানি না। তারা বলছে যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু যুদ্ধ আগের চেয়ে আরো কঠিনভাবে ফিরে এসেছে। ওরা আমাদের সন্ত্রাসী বললেও আমরা তা নই। ভেড়া জবাই করার মতো ধারালো ছুরিও ঘরে নেই। আমরা তাদের আক্রমণ করি না, ওরা গাড়ি নিয়ে আমাদের বাড়ি পর্যন্ত আসে। তাদের প্রতিরোধের সামর্থ্য আমাদের নেই। আমাদের প্রতিটা সময় কাটে মৃত্যু আতঙ্কে। আমেরিকা চাইলে 24 ঘন্টার মধ্যে বসতি স্থাপনকারী সন্ত্রাসীদের এই হামলা বন্ধ করতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সিদ্ধান্ত আর নেতানিয়াহুর প্রতি একটি নির্দেশনায় এসব থামিয়ে তাদের ফিলিস্তিনি এলাকা থেকে বিতাড়িত করা সম্ভব। অসলো চুক্তি অনুযায়ী এগুলো ফিলিস্তিনি এলাকা, যেখানে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ। অজুহাত তৈরি করে লেবানন আর ফিলিস্তিনে হামলার জন্য এত উতলা কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু? উত্তর খুঁজতে গিয়ে এর পেছনে রাজনৈতিক ফায়দা তুলে নেতানিয়াহুর পিঠ বাঁচানোর অপচেষ্টার দিকে ইঙ্গিত করেছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে দুর্নীতি মামলায় ভালোভাবে ফেঁসে জনপ্রিয়তা কমে যাওয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর নজর এখন আসছে অক্টোবরের নির্বাচনে। এজন্য কট্টর ডানপন্থীদের সমর্থন আদায়ের জন্য একের পর এক যুদ্ধ বাঁধিয়ে জাতিগত নিধন ও ফিলিস্তিনি ভূখণ্ড দখলের খেলায় মেতেছেন, যা প্রভাব ফেলেছে পুরো পশ্চিম তীর আর পবিত্র ভূমি জেরুজালেম দখলের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টায় থাকা উগ্র কট্টর ডানপন্থীদের মধ্যে। কট্টর এই শ্রেণীর আস্থা অর্জন ভোটের পরিসংখ্যানে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন নেতানিয়াহু। এতে ভর করে আগামী নির্বাচনে জয় সুনিশ্চিত করাই শুধু নয়, দুর্নীতি মামলায় প্রভাব খাটিয়ে কারাদণ্ড ঠেকানোর স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিদের রক্তপিপাসু নেতানিয়াহু। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভারতে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন থামার পর প্রশাসন আর সরকারের সমর্থকদের কালো থাবার মুখে পড়েছেন প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। সামাজিক মাধ্যমে নজরদারি, ধরপাকড় আর হয়রানির অভিযোগ উঠছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। মূল টার্গেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দাতারা। রেহাই পাচ্ছেন না সিজেপির আন্দোলনে সমর্থন দেয়া সেলিব্রিটিরাও। বিস্তারিত মিল ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। রাজপথের উত্তাল লড়াই শেষে জয়ের হাসি হেসেছিলেন আন্দোলনকারীরা। সরকারও সুর নরম করে মেনে নিয়েছিল সব দাবি। কিন্তু জয়ের উৎসবের রেশ কাটতে না কাটতেই শিক্ষার্থীদের ওপর নেমে এলো নতুন আতঙ্ক। দাবি মেনে নিয়ে আন্দোলন থামানোর পরপরই এখন দেশ জুড়ে শুরু হয়েছে ধরপাকড়। ভারতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা আন্দোলন শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি জোরদার করেছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দিয়েছেন এমন ব্যক্তিদের শনাক্তে বিভিন্ন প্ল্যাটফর্মে নজরদারি চালানো হচ্ছে।
সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, পুলিশের পক্ষ থেকে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমকে নোটিশ পাঠানো হয়েছে। এমনকি মোদিকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে এমন ভিডিও, মন্তব্য ও পোস্ট ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি নতুন কোনো আপত্তিকর পোস্ট শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলো এরই মধ্যে প্রতিবাদস্থলের প্রচুর স্থিরচিত্র ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এছাড়া ছাত্রাবাস, স্থানীয় খাবার হোটেল এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় দিল্লি পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দারা সাদা পোশাকে নজরদারি রাখছে। ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলনে বামপন্থী ছাত্র সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেয়। ছাত্রছাত্রীদের সে আন্দোলনকে সমর্থন করতে রাজপথে নেমেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আন্দোলনে অভিনেত্রী শ্রীলেখাকে একটি পোস্টার হাতে দেখা যায়। সেই ছবিকেই কুরুচিকর বলে পুলিশের দ্বারস্থ হয়েছেন একাধিক বিজেপি নেতাকর্মী ও সমর্থক। পশ্চিমবঙ্গে বিভিন্ন থানায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাড়ির সামনে কালো পতাকা হাতে নিয়ে স্লোগান দিয়েছে বিজেপি সমর্থকেরা। এ সময় তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শ্রীলেখা মিত্রকে গ্রেফতার করার দাবি জানানো হয়। কেবল দিল্লিতেই নয়, আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারের মতো অন্যান্য রাজ্যেও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে অভিযুক্তদের তালিকা পাঠিয়ে সরাসরি বাড়ি থেকে ধরে আনার কাজ ও অভিযান চালানো হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে ভারতের সিজেপি সমর্থিত বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানিতে উত্তেজনা তৈরি হওয়ায় নয়া আন্দোলনের হুমকিতে ধরপাকড়ের সিদ্ধান্ত থেকে পিছু হটেছে কেন্দ্রীয় সরকার। গভীর রাতে বৈঠক করে আশ্বাস বার্তাও শুনিয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। সোমবার রাত ১টায় অনুষ্ঠিত বৈঠকের পর সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানিয়েছেন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের পাশাপাশি ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, আটক ব্যক্তিদের মুক্তি এবং অন্যান্য রাজ্যে একই ধরনের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করবে মোদী সরকার। বেগতিক পরিস্থিতিতে সিজেপি আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিলে তড়িঘড়ি করে বৈঠকে বসেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। সিজেপি মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমর্থকদের সুরক্ষার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এর আগে প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে সিজেপি সমর্থকদের টানা ৪৯ দিনের বিক্ষোভ ও তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ক্রমেই তীব্র হচ্ছে প্রতিবেশী দুই পরাশক্তি ভারত আর চীনের মধ্যে চলমান সামরিক উত্তেজনা। এবার স্যাটেলাইট থেকে পাওয়া নতুন ছবিতেও এমন ইঙ্গিত পাওয়া গেছে, যেখানে ধরা পড়েছে ভারত সীমান্তবর্তী দুটি চীনা বিমান ঘাঁটিতে কমপক্ষে ১১টি J-20 স্টেলথ ফাইটার রাখার দৃশ্য। এ কি শুধু শক্তির প্রদর্শন নাকি আগাম যুদ্ধের প্রস্তুতি? কি বলছেন বিশ্লেষকরা? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। ভারতের উত্তর ও উত্তর পূর্ব সীমান্ত সংলগ্ন অঞ্চলে চীনের সামরিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ভারতের দিকে মুখ করে থাকা দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে অন্তত ১১টি J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধ বিমান মোতায়েন করেছে বেইজিং। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এটি শুধু শক্তি প্রদর্শনের ঘটনা নয়, বরং সীমান্তবর্তী উচ্চভূমিতে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান পরিচালনা এখন নিয়মিত সামরিক প্রস্তুতির অংশে পরিণত হয়েছে। মার্কিন মহাকাশ গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যান্টরের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, চলতি বছরের জুনের শেষ ভাগ ও জুলাইয়ের শুরুতে দুটি পৃথক বিমান ঘাঁটিতে এই যুদ্ধ বিমানগুলো অবস্থান করছিল। ৯ জুলাই ধারণ করা একটি ছবিতে শিনজিয়াংয়ের হোতান বিমান ঘাঁটির রানওয়ের পাশে সারিবদ্ধভাবে ৭টি J-20 যুদ্ধ বিমান দেখা যায়। দ্বৈত ব্যবহারযোগ্য এই ঘাঁটিটি লাদাখের লেহ শহর থেকে প্রায় ৩৮৯ কিলোমিটার এবং ভারতীয় বিমান বাহিনীর কৌশলগত দৌলত বেগ ওল্ডি ঘাঁটি থেকে মাত্র ২৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। একই সময়ে তিব্বতের ডামসুং বিমান ঘাঁটিতেও আরও ৪টি J-20 মোতায়েন থাকার প্রমাণ মিলেছে। ঘাঁটিটি অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তের খুব কাছাকাছি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বিশ্লেষণে বলা হয়েছে, বাণিজ্যিক স্যাটেলাইটের মাধ্যমে কোনো একক চীনা বিমান ঘাঁটিতে একসঙ্গে এত সংখ্যক J-20 যুদ্ধ বিমান আগে শনাক্ত হয়নি। ফলে সীমান্তবর্তী এলাকায় চীনের আকাশ শক্তি বৃদ্ধির বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে।
ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক পাইলট সমীর যোশীর মতে হোতান ও ডামসুংয়ে J-20 উপস্থিতি স্পষ্ট করে যে ভারতের মুখোমুখি উচ্চভূমির ঘাঁটি থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পরিচালনা এখন চীনের নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে। উত্তর সীমান্তে রাডার ফাঁকি দিতে পারে এমন যুদ্ধবিমানের হুমকি এখন বাস্তবতা। তাই দ্রুত স্টেলথ বিরোধী সেন্সর, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা জোরদার করা প্রয়োজন বলে অভিমত সমীর যোশীর। বিশ্লেষকরা বলছেন J-20 সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি। বিশেষ নকশার কারণে প্রচলিত রাডারে বিমানটির উপস্থিতি শনাক্ত করা তুলনামূলক কঠিন। এ কারণে এটি প্রতিপক্ষের আকাশসীমায় প্রবেশ ও আকাশ যুদ্ধে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা অর্জন করতে পারে। বিপরীতে বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর প্রধান আধুনিক যুদ্ধবিমান রাফাল উন্নত হলেও স্টেলথ প্রযুক্তি সম্পন্ন নয়। ফলে প্রযুক্তিগত দিক থেকে চীনের J-20 তুলনায় ভারত অনেক পিছিয়ে রয়েছে। এই ব্যবধান দ্রুত কমার সম্ভাবনাও আপাতত নেই। ভারতের প্রথম দেশীয় স্টেলথ যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রযুক্তিগত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেও বিমান বাহিনীতে যুক্ত হতে এই বিমানের অন্তত আরও 1 দশক সময় লাগতে পারে। অন্যদিকে একই সময়ে চীনের উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ছে। প্রতিরক্ষা বিষয়ক সাময়িকী দ্য ওয়ার জোনের তথ্য অনুযায়ী 2019 সালে চীনের হাতে প্রায় 50টি J-20 থাকলেও 2022 সালের শেষ নাগাদ সেই সংখ্যা প্রায় 200-তে পৌঁছে যায়। পরবর্তী সময়ে উৎপাদনের গতি আরও বাড়ে। 2026 সালের মাঝামাঝি চীনের বিমান বাহিনীর বহরে 300 থেকে 500টি J-20 যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্য ভিত্তিক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের পূর্বাভাস অনুযায়ী 2030 সালের মধ্যে এই সংখ্যা 1000-এ পৌঁছাতে পারে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারির মতে বছরে শতাধিক যুদ্ধবিমান উৎপাদনের সক্ষমতা অর্জন কোনো সাধারণ বিষয় নয়। প্রথম উপসাগরীয় যুদ্ধের পর থেকেই চীন বিমান শক্তিকে অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করেছে, যার ফল এখন দৃশ্যমান। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকার ধন্যবাদ।